আপনাদের সবাইকে স্বাগত জি ডায়ালগে। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রিজা। আমরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, নানা বিষয় নিয়ে কথা বলি, কিন্তু আজ আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আমরা মনে করি বাংলাদেশের মানুষের মনে যে উন্নয়ন স্পৃহা তৈরি হয়েছে, বাংলাদেশের ভেতরে যে একটি এগিয়ে যাওয়ার স্বপ্ন সৃষ্টি হয়েছে, সেখানে মানুষের একটা বড় অবদান আছে। সেই মানুষকে আমরা মানব সম্পদ মনে করি। আর সেই নিয়েই আগামী 20 ডিসেম্বর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে হতে যাচ্ছে দ্বিতীয় HR কনভেনশন। আয়োজন করছে ফেডারেশন অফ বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস। আর এই নিয়ে কথা বলতে আমার সাথে 3 জন অতিথি আছে, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছেন মোশাররফ হোসেন, প্রেসিডেন্ট FBHRO, আছেন ডক্টর ফরিদ সুবহানি, সেক্রেটারি জেনারেল FBHRO একই অর্গানাইজেশন, এবং তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক। একই সাথে তিনি কনভেনশন সেক্রেটারি, কনভেনশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং সোসাইটি ফর লিডারশিপ স্কিল ডেভেলপমেন্টের সভাপতি মঈনুদ্দিন চৌধুরী, যিনি এই কনভেনশনের সচিবের দায়িত্বটা পালন করছেন। আপনাদের 3 জনকে স্বাগত জানিয়ে মোশাররফ হোসেন, এই যে বলছেন আপনারা যে দ্বিতীয় HR কনভেনশন, আজকে একটা HR দিবস চলে গেছে অবশ্যই, হিউম্যান রাইটস, একটু অন্য HR নিয়ে কথা বলছি। আপনারা বলছেন যে ফ্রেন্ডলি ওয়ার্কপ্লেস রোড টু জি জেনারেশন বা জেড জেনারেশন। এই কথাটার ব্যাখ্যা আপনার কাছে একটু শুনতে চাই, কিন্তু তার আগে এই কনভেনশনের উদ্দেশ্য লক্ষ্য নিয়েও যদি কিছু বলেন। ধন্যবাদ আপনাকে আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য। আপনি প্রশ্ন 2টা করেছেন, প্রথমটা আমি উত্তর দিই যে এই কনভেনশন করার লক্ষ্য উদ্দেশ্য কী। আসলে আমাদের যেভাবে বাংলাদেশের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টগুলি হচ্ছে, সেই ম্যানেজমেন্টগুলি আমাদের সেই ব্রিটিশ আমলের যে ধারাবাহিকতা, তারই একটা বহিঃপ্রকাশ হয়ে গেছে। এটা সরকারে বলেন আর বেসরকারি ক্ষেত্রে বলেন, উন্নয়নের যে ছোঁয়াটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের, মডার্ন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সেই প্র্যাকটিসটা কিন্তু ওইভাবে আসে নাই, এবং না আসার জন্য আমরা যতই বলি কিন্তু এটা ওইভাবে বাস্তবে আসছে না। তো সেজন্য আমরা গত বছর থেকে চিন্তা করলাম যে এইভাবে বলার চেয়ে ফর্মালি আমরা বিষয়টাকে তুলে ধরি, এবং সেখানে বাংলাদেশের অবশ্যই আমরা যারা আছি বা গুরুত্বপূর্ণ যারা আছেন, তার বাইরেও বিশ্বের যারা উন্নত দেশ, তারাও যদি এসে আমাদের সাথে কথাগুলি বলে এবং তাদের অভিজ্ঞতাগুলি শেয়ার করে, তাহলে আমাদের মধ্যে একটা জাগরণের সৃষ্টি হবে। আমাদের আসলে জাগরণ দরকার, কারণ বাংলাদেশে যে 160-170 মিলিয়ন লোক আছে, আপনি যদি দেখেন আমাদের সমস্ত রিসোর্সগুলি কিন্তু ডেপ্রিসিয়েট হয়ে যাচ্ছে, নাই বললেই চলে। সেই গ্যাস থেকে ধরে সব কিছুই এখন কিন্তু ডিক্লাইনিং। একমাত্র রিসোর্স যেটা অ্যাপ্রিসিয়েট করে পৃথিবীর যে কোনো জায়গায়, সেই হিউম্যান রিসোর্স আমাদের একটা বিরাট রিসোর্স আমাদের রয়ে গেছে। এই রিসোর্সটাকে কিভাবে আমরা মোবিলাইজ করে বাংলাদেশকে একটা উন্নত দেশে নিয়ে যেতে পারি, কারণ আমাদের অলরেডি ডিক্লারেশন হয়ে গেছে যে আমরা উন্নত দেশ হতে চাই। সেই হতে গেলে আমাদের আসলে বেসিসটাই আমাদের যে হিউম্যান রিসোর্স, সেই হিউম্যান রিসোর্স নিয়ে শুধুমাত্র আসলে বছরে একটা কনভেনশন করলে হবে না, আরও অনেক কিছু হওয়া দরকার, কিন্তু আমরা সেই ধারাবাহিকতা শুরু করতে যাচ্ছি। এই হলো মোটামুটি প্রথম আপনার বিষয়টা। দ্বিতীয় বিষয়টা আমি যেটা বলবো, যে আপনি বললেন যে এই যে রোড টু জেড জেনারেশন ফ্রেন্ডলি ওয়ার্কপ্লেস, আপনি জানেন যে বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাস করছেন, এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হলো এমন একটা সময় যেখানে বাংলাদেশ এবং যে কোনো দেশে এটার সুবিধাটা পায়, একটা ইয়াং জেনারেশনের পপুলেশনের একটা বিরাট বড় অংশ থাকে। এখন বাংলাদেশের 64% ইয়াং জেনারেশন, এবং আমাদের এই ইয়াং জেনারেশনরাই এলো আমাদের এখন একটা ফাউন্ডেশনের মতন কাজ করবে। কারণ আমরা যারা ওয়ার্ক প্লেসে আসি, ইন 5 years টাইম উইল বি ডিসঅ্যাপিয়ারিং, কিন্তু এখন যদি আগামী 30 বছরের একটা কর্মপরিকল্পনা যদি আমরা ঠিক না করতে পারি, তাহলে বাংলাদেশের এই যে হিউম্যান রিসোর্স বা এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, সেটা কিন্তু আমাদের কোনো কাজে আসবে না। এখন এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগাতে গেলে এবং এই হিউম্যান রিসোর্সকে সত্যিকারের কাজে লাগাতে গেলে, তারা যেখানে কাজ করবে সেই ওয়ার্ক প্লেসটা তো সেই ব্রিটিশ আমলের মতন থাকলে হবে না। এখন জেড জেনারেশনের বিষয়টা যদি বলার জন্য দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এখন বাংলাদেশে 5টা জেনারেশন একসাথে আছে। আমাদের একটা ট্রেডিশনালিস্ট একটা জেনারেশন আছে, বেবি বুমার্স একটা আছে, এক্স জেনারেশন একটা আছে, ওয়াই জেনারেশন আছে, জেড জেনারেশন আছে। এখন যেমন আমরা যারা এখানে বসে আছি, আমরা অনেকেই বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। এখন এই জেড জেনারেশনটাই কিন্তু আসলে ভবিষ্যতে আমাদের জেনারেশন। এখন এই জেনারেশনের ক্যারেক্টারিস্টিক্সটা কি? তারা খাওয়া ছাড়া সব বিষয় এখন ইন্টারনেটে করতে চায়, এবং তারা যদি আপনি অ্যানালাইসিস করেন যে তারা একটা সিংহভাগ সময় তারা স্মার্টফোন এবং এগুলির মধ্যে তারা স্পেন্ড করছেন। এখন তাদেরকে যদি আমরা ওয়ার্ক প্লেসে আনতে চাই,
আর আমাদের সেই ব্রিটিশ মডেলের যদি আমাদের ওয়ার্ক প্লেসটা থাকে, ডু ইউ থিঙ্ক যে এটা ইট ইজ গোয়িং টু ওয়ার্ক? ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। সেই জন্য এবার আমাদের প্রতিপাদ্য বিষয় যেটা, যে কিভাবে আমাদের বাংলাদেশের ওয়ার্ক প্লেসগুলিকে এই জেড জেনারেশন যারা অলরেডি আসছে অথবা আসার পথে তাদের ফ্রেন্ডলি আমরা কীভাবে করতে চাই। দুই একটা কথা বলতে, জেড জেনারেশন তারা ফিক্সড ওয়ার্ক আওয়ার্সে কাজ করবে না, একই জায়গায় কাজ করতে চাবে না, তারা আপনার সেই ট্রেডিশনাল কমান্ড কন্ট্রোল স্ট্রাকচারে তারা কাজ করবে না, তারা অ্যাটেন্ডেন্স বেস কাজ করবে না, তারা রেজাল্ট বেস কাজ করবে। এই যে একটা 180 ডিগ্রি অপোজিট যে একটা পরিবর্তন আমাদের দরকার ওয়ার্ক প্লেসগুলিতে, আমাদের ওয়ার্ক সিস্টেমগুলিতে, সেই বিষয়টা কিন্তু এখন আমাদের যারা এন্টারপ্রেনাররা আছে তাদের বুঝতে হবে। এই জন্য আপনি দেখবেন যে আমাদের এবার কনভেনশনে ব্যাপক সংখ্যক এন্টারপ্রেনার্সকে আমরা বিভিন্ন আপনার কাছে আরও বিস্তারিত শুনতে। জনাব ফরিদ সুবহানী, আপনিও যদি কনভেনশন সম্পর্কে আলোকপাত করতে চান একটু। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমত এই যে কনভেনশন আমাদের বাংলাদেশে দেখবেন একটা কালচার হয়েছে, অনেক সময় অনেক কনফারেন্স হয়, কনভেনশন হয়, একটা হওয়ার পরে আর খবর নেই। কিন্তু আপনি জেনে খুশি হবেন আমাদের ফেডারেশন বা আমাদের সাথে যে 9টি অর্গানাইজেশন আমরা যারা একসাথে কাজ করছি, আমরা প্রথমেই এই কনভেনশন 5 ইয়ার্স আমরা একটা প্ল্যান নিয়ে নেমেছি। প্ল্যানটা কি, যে প্রত্যেক বছরই পলিসি রিলেটেড, এইচআর রিলেটেড ইস্যু নিয়ে আমরা এক একটা কনভেনশন করব। যেমন গত বছর 24শে নভেম্বর 2018 বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আমাদের প্রথম কনভেনশন হয়, ফার্স্ট ন্যাশনাল এইচআর কনভেনশন, এবং এরপরে দ্বিতীয়টা আমরা এখানে করছি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এভাবে হবে। 5 ইয়ার্স যাওয়ার পরে আবার আমরা একটা পার্সপেক্টিভ প্ল্যান, 5 ইয়ার্স প্ল্যান আমরা এখানে করব। এখন এই ক্ষেত্রে ধরেন আমরা গতিটা কোন জায়গাতে পাচ্ছি, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সাথে এই 9টা অর্গানাইজেশন তারা এখানে আছে। আর বিশেষ করে এটা আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, বিশেষ করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউআইইউ ম্যানেজমেন্ট, তারা এই 5টা কনভেনশনের জন্যই দে হ্যাভ ডিসাইডেড টু বি টাইটেল স্পন্সর। তো এখন আমাদের এই কনভেনশনে আমরা যে বিষয়গুলো আমরা করছি, এটা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট না, আমরা অনেক পলিসি ইস্যু, হোলিস্টিক পার্সপেক্টিভে আমরা অনেক জিনিস আলোচনা করব। অনেক হয়তো ভাবতে পারে যে এই বিষয়গুলো কতটুকু রেজাল্ট দেবে। এখানে আমাদের শুধুমাত্র এই প্রোগ্রামগুলো করেই আমরা ক্ষান্ত হব না। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়গুলোর পরে বিভিন্ন সময় আমরা রাউন্ড টেবিল ডিসকাশন করব। অলরেডি আমাদের আগামী বছরে 2020-তে আমরা প্ল্যান করেছি যে মিনিমাম 6টা আমাদের রাউন্ড টেবিল ডিসকাশন হবে বিভিন্ন পলিসি ইস্যু নিয়ে। যেমন ধরেন আমাদের যে এইচআর অর্গানাইজেশনগুলো যেগুলো আছে আমাদের সাথে, যে অর্গানাইজেশনগুলো কাজ করছে, 9টা অর্গানাইজেশনের মধ্যে এইচআর অর্গানাইজেশন ছাড়াও আমাদের সাথে 2টা ইউনিভার্সিটি আছে, আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এরপরে আপনার ধরেন বাংলাদেশের সবচেয়ে যে ওল্ডেস্ট এইচআর অর্গানাইজেশন যেটা আইপিএম, আপনার ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট, দেন বোল্ড, বিপিএইচআরএস, বিশার্ট, এরপরে এইচআরডিআই, আইবিআর, দেন এসএলএসডি। এরপরে আরও আনন্দের বিষয় হলো যে আমাদের সাথে 2টা নতুন অর্গানাইজেশন যুক্ত হয়েছে ফেডারেশনের সাথে। একটা হলো উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন, যেটাকে সংক্ষেপে উই বলে, আরেকটা হলো উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন। এই প্রত্যেকটা অর্গানাইজেশনের তাদের নিজস্ব একটা প্ল্যান আছে এই ক্ষেত্রে কাজ করা, এবং আমরা নিজেরাও আমাদের ফেডারেশন থেকে আমরা এই জিনিসগুলোকে এনকারেজ করছি যে বিভিন্ন বিষয়গুলো আমরা আমাদের রাউন্ড টেবিল ডিসকাশনে নিয়ে আসবো, যাতে ফলো আপ সেশন থাকে। তখনই আপনি দেখবেন যে এই কনভেনশন এবং যে ফলো আপ প্রোগ্রাম আছে, সেমিনার, ওয়ার্কশপ, এগুলোর মাধ্যমে আমরা একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারবো। এবারে আমরা যে টপিকটা নির্ধারণ করেছি যে রুট টু জেড জেনারেশন ফ্রেন্ডলি ওয়ার্ক প্লেস, আমাদের প্রেসিডেন্ট কিন্তু এই ব্যাপারে কিছু কথা বলেছেন। এই ইস্যুটাতে আমি আসতে চাই, কিন্তু আর একটু বিস্তারিত। কিন্তু তার আগে মঈনুদ্দিন চৌধুরী, এই যে এইচআর কনভেনশন আমরা করতে যাচ্ছি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা মানব সম্পদ, বাট কিন্তু আপনার কাছে কি মনে হয় যে আমাদের জাতীয় পর্যায়ে, সরকারি বেসরকারি যে কোনো স্তরে এই ভাবনাটা কি, মানুষকে সম্পদ ব্যবহার ভাবনাটা কি আছে কিনা, এবং সেই জায়গায় পরিকল্পনা কি দৃশ্যমান কিনা, এবং ব্যাপক সংখ্যক মানুষ, যেটা মোশাররফ হোসেন বলছিলেন যে এটাই আমাদের একমাত্র সম্পদ, কিন্তু ছোট্ট দেশে বেশি মানুষ তো একটা বোঝাও, কিভাবে আমরা তাহলে একে সম্পদ বলছি? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। কারণ জনসংখ্যা আর মানব সম্পদ দুটোর মধ্যে গুণগত এবং ব্যবহারিক পার্থক্য আছে। আমরা যেটাকে বলছি জনসংখ্যা, একটা সংখ্যা দিয়ে বোঝানো যাচ্ছে, আর এই জনসংখ্যাকে যদি আমি সম্পদে কনভার্ট করতে পারি তখন আমরা এটাকে বলি হিউম্যান ক্যাপিটাল হিসেবে ব্যবহার করব। তো এই দিক থেকে যদি আমরা দেখি, ধরেন আমাদের গত
এক দশকে যে বিবর্তন মানব সম্পদ উন্নয়নের, সেটা হচ্ছে এরকম যে আগে এটাকে যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখার যে বিষয়টা ছিল, এটা অনুপস্থিত ছিল। অনুপস্থিত থাকার একটা বিশেষ কারণ ছিল রাজনৈতিক অস্থিরতা, তারপরে হচ্ছে আপনার উন্নয়নের নানা রকমের বাধা। এই সমস্ত বিষয়কে কাটিয়ে আমরা এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, যে জায়গায় কিন্তু দেখা যাবে যে সরকারি ভাবনায় ভাবা হচ্ছে যে এই জনসংখ্যাকে শুধুমাত্র আপনার চাকরি দিয়েই এম্পাওয়ার করা যাবে না, এদেরকে কিন্তু আবার অন্ত্রপ্রেনিউরিয়াল মাইন্ডসেটও দিতে হবে। এবং দেওয়ার কারণে আপনি দেখবেন সরকারি পর্যায়ে যখন আমরা পিপিপি ছিল আমাদের একটা প্রজেক্ট, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, সেখান থেকে সরকার কিন্তু এখন ভাবছে যে কিভাবে এদেরকে আপনার আত্মকর্মসংস্থানে নিয়ে যাওয়া যায়। এই জন্যে আপনি দেখবেন যে এখন নতুন নতুন প্রজেক্ট গভর্নমেন্ট হাতে নিয়েছে, যেখানে আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ হচ্ছে। এবং আমরা প্রাইভেট সেক্টরের কিন্তু অনেকেই এখানে নানাভাবে ইনভলভ। যেমন আমি একটা উদাহরণ আপনাকে দিতে পারি, সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট কিছুদিন আগে আমরা আপনার প্রাইম মিনিস্টার অফিস থেকে ওনাদের যে এন্টারপ্রেনিউরিয়াল ডেভেলপমেন্টের যে প্রোগ্রামগুলো করা হয়, সেখান থেকে আমাদেরকে ইনভাইট করা হলো ওদের প্রশিক্ষণে ইনভলভ হওয়ার জন্য। তো আমি জিজ্ঞেস করলাম যে এটা তো আসলে একদম সরকারি পর্যায়ের একটি উদ্যোগ, তো আমরা কিভাবে আপনাদের সঙ্গে সংযুক্ত হতে পারি? তো তাদের ভাষ্য হচ্ছে এই যে ধরেন প্রাইভেট সেক্টরে যারা আমরা কাজ করছি এই মানব সম্পদ উন্নয়নে, তাদের একটি দৃষ্টিভঙ্গি হচ্ছে কিভাবে সত্যিকারভাবে একটা মানুষকে স্কিল করা যায়, কম্পিটেন্ট করা যায়। তারা আসলে এই জ্ঞানটুকু এখন শেয়ার করতে যাচ্ছে। শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে ভেতরের যে মেকানিজমটা তৈরি হচ্ছে এই যে আপনার সেলফ রিলায়েন্ট করার জন্য, এটাকে আরও শক্তিশালী করতে হবে। তো সুতরাং 10 বছর আগে যে মানব সম্পদের যে ব্যবস্থাটা ছিল, অবস্থাটা ছিল, এখন কিন্তু আমরা এখান থেকে অনেক দূরে সরে এসেছি। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আমরা মানি আর না মানি, এটা একটা বড় ওয়েভ আমাদেরকে স্পর্শ করেছে। এবং করার কারণে সারা পৃথিবীতে আমরা আজকে যে টপিকটা নিয়ে চাচ্ছি আমাদের কনভেনশনটা করতে, যে রুট টু জেড জেনারেশন ফ্রেন্ডলি ওয়ার্ক প্লেস, দেখবেন যে সারা পৃথিবীতে বলা হয়ে থাকে এই জেনারেশনটা এই মুহূর্তে একটা সংকটময় অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। সংকটময় অবস্থাটা কি? কেউ কেউ বলছে, এএফপি মানে ফ্রান্সের একটা গবেষণায় ওনারা বলছে খুব মজা করে, যে এদের ভেতর একটা ফোমোফোবিয়া আছে। বলে ফোমোটা কি? বলে ফিয়ার অফ মিসিং আউট। এরা রেস্টলেস, কিন্তু মেন্টাল ফ্যাকাল্টি এরা অনেক অনেক এনরিচড, কিন্তু এদেরকে ব্যবহার করব কিভাবে, এটা একটা জিনিস। আর আমাদের প্রেসিডেন্ট মানে আপনারা বলছেন যে এই কনভেনশনের একটা বড় জায়গা হলো এই জেনারেশনের সাথে আগের জেনারেশনের গ্যাপটা কমিয়ে আনা। একটা হচ্ছে জেনারেশন গ্যাপ কমিয়ে আনা, এবং গ্যাপ কমিয়ে আনার জন্য আমাদের সেক্রেটারি জেনারেল এবং প্রেসিডেন্ট যেটা বললেন যে প্রতি বছর তো আমরা ফেডারেল বডি একটা অনুষ্ঠান করছি, এই যে 8, 9টা 10টা অর্গানাইজেশন মিলে, কিন্তু আরেকটি মজার ব্যাপার ঘটছে। এখন আমাদের অর্গানাইজেশন হচ্ছে, এই মেম্বার অর্গানাইজেশন হচ্ছে 8 থেকে 9টা। আমরা যদি প্রত্যেক বছরের প্রত্যেক মাসে প্রত্যেক মেম্বার অর্গানাইজেশন একটা করে প্রোগ্রাম নানা ভ্যারাইটিতে, ফর এক্সাম্পল যেমন গত সেপ্টেম্বরে আমরা বিজনেস লিডার্স কার্নিভাল করেছি সোসাইটি ফর লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট থেকে। সামনে বোর্ড একটি HR সামিট করবে। এই যে বিভিন্ন আঙ্গিকের যে প্রোগ্রামগুলো হবে, এতে যে ব্যাপারটা ঘটবে, এই যে সারা বছরেই কিন্তু আমাদের যে কার্যক্রমগুলো দৃশ্যমান থাকবে, এবং এতে শুধুমাত্র যে প্রাইভেট সেক্টরকে প্রভাবিত করবে তা না। যেমন আমাদের অনুষ্ঠানে মাননীয় পরিকল্পনা মন্ত্রী আসছেন এবং অত্যন্ত সানন্দে আসছেন, যে উনি চাচ্ছেন যে এই বিষয়গুলো যেন সরকারকে অ্যাড্রেস করা হয়। এরোমা দত্ত আসছে, তারপরে আমাদের একজন MP আসছেন, আমাদের এরোমা দত্ত দি। তো এই যে এই কানেক্টিভিটিটা হচ্ছে, এই ব্রিজটা কিন্তু গত 2 বছর আগে কিন্তু আমার মনে হয়, মানে আপনি বলছেন যে এটার মাধ্যমে একটা সংযোগ, কানেক্টিভিটি পাবলিক সেক্টর একটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে। মঈনুদ্দিন চৌধুরী আপনার কাছে ফিরবো, কিন্তু মোশাররফ হোসেন, এই যে এই কানেক্টিভিটি তো নিয়ে কথা বলবোই, কিন্তু যেই জায়গাটায় আমার জিজ্ঞাসা যে ওয়ার্ক প্লেস, যে ফ্রেন্ডলি ওয়ার্ক প্লেস, কর্ম পরিবেশ উন্নত করা, এটি খুবই একটা প্রয়োজনীয় জায়গা, কিন্তু একই সাথে খুব চ্যালেঞ্জিং জায়গা বাংলাদেশের। কারণ আমাদের এখানে যেই অর্থে কালচার, কর্মসংস্কৃতি যেটাকে আমরা বলি ওয়ার্ক কালচার, সেইটিতে তো নানা ধরনের অসঙ্গতি আছে। এবং এই অসঙ্গতির একটা বড় জায়গা হলো, আমি হয়তো একটা মিনিমাম লেভেলের সুস্থতা রাখতে পারি, কিন্তু সেই কাজের পরিবেশ উৎপাদনশীলতা বাড়ায় কিনা সেটা একটা বড় জায়গা। এই কনভেনশন থেকে কি ধরনের ডাক থাকতে পারে যে একদিকে উন্নত কর্মপরিবেশ আর এদিকে উৎপাদনশীলতার পরিবেশ, এই দুইটা জায়গা? ধন্যবাদ আপনাকে। আসলে দুইটা খুবই সম্পৃক্ত।
একটার সাথে একটা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিশ্বে অনেক স্টাডি হয়েছে, গ্যালাপ স্টাডি হয়েছে কিছুদিন আগে, সেখানে দেখা গেছে যে আপনার ওয়ার্ক কালচার বা ওয়ার্ক এনভায়রনমেন্ট যদি ভালো হয়, এটার সাথে প্রোডাক্টিভিটি বাড়ার একটা সরাসরি যোগসূত্র আছে। এখন কালচারের কথা যেমন ধরেন একটা কন্ডিউসিভ ওয়ার্কিং কালচার, তাহলে আমার মন ভালো, আমি মানে সবার সাথে রিলেশনশিপ ভালো, সেখানে আমার যে কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অফ ওয়ার্ক হবে, যেখানে আমাদের মধ্যে ব্লেমিং কালচার বা ধরেন আমরা একটা ফাইটিংয়ের মধ্যে আছি বা সিনিয়রিটি কালচার, জুনিয়ররা ওইভাবে রেসপেক্টেড না, সেখানে কিন্তু সেই প্রোডাক্টিভিটি হবে না। মানুষের সাইকোলজিটা হলো এরকম যে যখন আমি ফেয়ারের মধ্যে থাকবো, কোনো একটা ভয়ভীতির মধ্যে থাকবো, তখন কিন্তু আমার পুরা কগনিটিভ সিস্টেমটা কাজ ফিয়ার এন্ড ফ্রাস্ট্রেশন থাকলে হবে না। তো এখন এই কর্ম পরিবেশ যেটা নিয়ে আমরা কথা বলছি, আমাদের দেশে এটা আপনি মানেন আর না মানেন, এখন পর্যন্ত যেভাবে সিনিয়রিটি কালচার আমাদেরকে ধরে রাখছে, এবং বাস্তবতা হলো যে আমাদের যে ইয়াং জেনারেশন, যেটা আমাদের মইনুদ্দিন চৌধুরী সাহেব বললেন, যে তাদের ফ্যাকাল্টিটা ইজ সো রিচ অ্যান্ড এত বেশি ফার্টাইল, কিন্তু আমাদের এই যে সিনিয়রিটি সিস্টেমের কারণে অর্গানাইজেশনের মধ্যে তারা তো দাঁড়াতে পারছে না। এবং অনেক সময় আছে তারা যদি সাহস করে একটা অ্যাসার্টিভ বিহেভ করেও তাদেরকে থামিয়ে দেওয়া হচ্ছে যে তুমি তো মাত্র জয়েন করেছো, তোমার এত কথা এখন বলার সময় হয় নাই। এবং তাতে করে একটা মানে একটা ফেয়ারের থেকে তাদেরকে অনেক সময় অর্গানাইজেশন থেকে বেরো করে দেওয়া হচ্ছে। কিন্তু অর্গানাইজেশনের ডিসিপ্লিন এবং রেজিমেন্টেশনও তো প্রয়োজন। আমি আসছি সেটা। এখন কথা হলো যে আপনি কি ডিসিপ্লিন সেই অ্যাটেন্ডেন্স বেস সিস্টেম দিয়ে আপনি করবেন, সিনিয়রিটি দিয়ে করবেন? আসলে পুরা বিশ্ব এখন চলতেছে হলো রেজাল্ট বেস ম্যানেজমেন্ট, আমরা বসে আছি এখন অ্যাটেন্ডেন্স বেস ম্যানেজমেন্ট। আপনাকে আরেকটা কথা বলি যে আমি ওয়ার্ল্ড ফেডারেশনের একটা সার্ভের সাথে জড়িত ছিলাম, আই ওয়াজ লিডিং দ্য সার্ভে। সেখানে এমপ্লয়ি এঙ্গেজমেন্টের একটা সার্ভে হয়েছে যে ওয়ার্ল্ডের কত % এমপ্লয়ি তারা মনে প্রাণে অর্গানাইজেশনের কাজের সাথে এঙ্গেজড। ইউ উইল বি ভেরি সারপ্রাইজ যে অনলি 13% এমপ্লয়িজ আর অ্যাক্টিভলি এঙ্গেজ। তাহলে বাকি 87% লোক কোনো না কোনোভাবে অ্যাক্টিভলি ডিসএঙ্গেজ অথবা মডারেটলি। চিত্রটা শুনলাম, কিন্তু আলোর জায়গাটা শুনতে চাই একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক আপনারা দেখছেন জি ডায়ালগ, একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন। আরেকবার স্বাগত জি ডায়ালগে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। 3 জন অতিথি আছেন, মোশাররফ হোসেন, প্রেসিডেন্ট ফেডারেশন অফ বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন, ডক্টর ফরিদ সুবহানী, সেক্রেটারি জেনারেল একই সংগঠন, এবং মইনুদ্দিন চৌধুরী, সভাপতি SLSD। কথা বলছি আগামী 20 তারিখে হতে যাওয়া দ্বিতীয় HR কনভেনশন নিয়ে, যেটি হতে যাচ্ছে UIU ক্যাম্পাসে। জনাব মোশাররফ হোসেন, আপনি অনেকগুলো কথা বলছিলেন, কিন্তু আমি একটু বোধহয় আপনাকে যে একটা কথা বলছেন, 13% মাত্র বোধহয় ওনারশিপ করে কাজ করছে, কিন্তু এটার নিশ্চয়ই বিপরীত চিত্র থাকার কথা, যে তাহলে বিপরীত দিকে যাত্রা কিভাবে? না, এখন আমি একটু যেহেতু আপনার ব্রেকের সময় এসে গেছিলো, আমি এখানে আরেকটা মারাত্মক তথ্য আছে যে 13% অ্যাক্টিভলি এঙ্গেজ, মানে মনে প্রাণে অন্তরে তারা অর্গানাইজেশনের জন্য কাজ করছে। 26% পাওয়া গেছে অ্যাক্টিভলি ডিসএঙ্গেজড। এবং আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি এটাকে অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে একটা অর্গানাইজেশনে একজন লোক যদি মনে প্রাণে কাজ করতে চায়, 2 জন তাকে টেনে ধরে রাখে যে তোমার কোনো কিছুর দরকার নাই। এখন এই যে একটা ডিসএঙ্গেজমেন্ট সিচুয়েশন, আরেকটা সিচুয়েশন বের হয়ে আসছেন, সেটাকে হলো, এটা বাংলাদেশে অনেকে এই বিষয়টা হয়তো জানেও না, যে প্রেজেন্টিজম প্রবলেম এখন একটা বিরাট সমস্যা হয়ে গেছে। প্রেজেন্টিজম প্রবলেমটা হলো যে ফিজিক্যালি প্রেজেন্ট, মেন্টালি অ্যাবসেন্ট। অর্গানাইজেশনের সময় মতো আসছেন, কিন্তু কাজ টাজ করছেন না, ঘোরাফেরা করে বেতন হালাল করে চলে যাচ্ছেন বা ওইরকম। এখন আমরা যে জিনিসটা বলছি যে এই জেড জেনারেশন বা তারা কিন্তু একদম নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে, নিয়মের মধ্যে থেকে তারা কাজ করতে চায় না। এবং এটা আমাদের প্রত্যেকের ঘরে এই জেড জেনারেশন আছে, আপনি যদি দেখেন তারা কিন্তু আপনার মতন আমার মতন চলবে না।
এখন তাদেরকে কাজে লাগাতে গেলে এখন আমাদের যেটা করার দরকার একটা রেজাল্ট ড্রিভেন ম্যানেজমেন্ট, যে তাদেরকে তাদের সাথে এগ্রিমেন্ট হবে কন্টিনজেন্ট সিস্টেম, তোমাকে এই বেতন এই সুযোগ সুবিধা এই ধরনের দেওয়া হবে, বিনিময়ে দিজ আর দ্য রেজাল্ট ইউ হ্যাভ টু প্রডিউস। সেই ক্ষেত্রে তখন আর আপনাকে পুলিশিং করতে হবে না। এবং সেই ক্ষেত্রে আরও যদি দেখেন বাংলাদেশের প্রায় 30 to 40% এমপ্লয়ি থেকে আমরা নিয়ে যাচ্ছি প্রতিদিন অফিসে, তার অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নাই, সে অফিসে না গেলেই বরং অফিসের জন্য ভালো হয়, তার অফিস স্পেস লাগে না, কোনো কিছুই লাগে না, সে সবাই কিন্তু অফিসে গিয়ে যে ডেলিভারি করতে হবে তা না। ধরেন আমাকে একটা প্রজেক্ট প্রপোজাল তৈরি করতে দেওয়া হলো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আমি অফিসে বসে গিয়ে করলাম অথবা আমার বাসায় বসে করলাম বা রেস্টুরেন্টে বসে করলাম। হ্যাঁ, রেস্টুরেন্টে বসে করলাম। তো সেজন্য এখন এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের বিষয় আসছে, কিন্তু এটা তো তাহলে এটা তো আমাদের যারা উদ্যোক্তা শ্রেণী আছে তাদের ভিতরে যে মানসিকতা সেটা একটা বড়, সেই জন্যই আমি কিন্তু বলেছি যে আমাদের এখানে আমরা বেশিরভাগ এবার এন্টারপ্রেনারদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, সবুর খানের মতন এরকম যারা বিখ্যাত আমাদের যে হাসান রাজা সাহেব আছেন, এরকম তাদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করছি যে তাদেরকেও আমরা বিষয়টা বলবো, তাদেরকে আলোকিত করা প্রয়োজন, তাদেরকে আলোতে আনার একটা প্রকল্প। আমি একটু বাহানি আপনার কাছে আসতে চাচ্ছি, এই যে ফিউচার জেনারেশন বা যেই জেনারেশনটা পাস করে যাচ্ছে থ্রু দি প্রসেস অফ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, কিছুই তো করছি না আমরা তাদের জন্য, বাট এই কম্বিনেশন থেকে যারা আগামীতে কর্মজীবনে প্রবেশ করবে কিংবা এখন জুনিয়র লেভেলে আছে, বাট দোজ হু আর অ্যাসপায়ারিং ফর গ্রেটার পজিশন, তারা কি পাবে? থ্যাংক ইউ। প্রথমত আপনি দেখুন যে আগে কথাগুলো আসছে যে আমাদের এখানে একটা বড় ধরনের জেনারেশন গ্যাপ কিন্তু বিদ্যমান হচ্ছে। 1990s পরে বা 2000-এর দিকে যে আপনার জেড জেনারেশন আমরা যাদেরকে বলছি, তারা কিন্তু মার্কেটে এখন ইন করছে, এবং একসাথে 4টা বা 5টা জেনারেশন তারা কিন্তু কাজ করছে। এবং এই যে একটা ক্ল্যাশ হচ্ছে, যে ক্ল্যাশটা আমরা দেখতে পাচ্ছি যে যারা জেড জেনারেশন তারা অনেকটা আপনি মনে করেন যে তাদের যে গ্লোবালাইজেশন, তারা অনেকটা গ্লোবালি লোকাল ইন এ সেন্স, তারা মনিটর বেস, সারাদিনের 24 ঘন্টার সময় কিন্তু তারা ডিভাইসের নিয়ে ব্যস্ত। আবার যারা ওল্ড পিপুল, যারা আমরা যদি তাদেরকে বলি যে 1st জেনারেশন অ্যান্ড 5th জেনারেশন, তাহলে আপনি এখানে দেখবেন যে তারা কিন্তু ডিভাইসে না, তাদের চিন্তা চেতনা কিন্তু একটু ভিন্ন। এখন এই জেনারেশন যখন এখানে আসবে তখনই কিন্তু একটা বড় ধরনের ক্ল্যাশ হবে, তারা কিন্তু জব মার্কেটে এখন ঢুকছে। আমাদের এই কনভেনশনের মাধ্যমে আমাদের এখানে ছাত্র আসবে, শিক্ষক আসবে, HR প্রফেশনাল আসবে, এন্টারপ্রেনার আসবে, এবং তাদের মিলন মেলা গেট টুগেদারের মাধ্যমে আপনারা দেখবেন তারা একটা মেসেজ পেয়ে যাবে যে অ্যাকচুয়ালি এন্টারপ্রেনার যারা বিভিন্ন অর্গানাইজেশনের যারা ফাউন্ডার, MD, CEO, তাদের কি করা উচিত। এখন এই যে কিছুক্ষণ আগে যে কথাগুলো হচ্ছিল, there is a big question in HR that should we move the work or worker? আগে একটা সময় ছিল অফিসে তাকে আসতে হবে, না আসলে আপনার চাকরি হালাল হবে না, খাওয়া দাওয়া হালাল হবে না। এখন দেখা যাচ্ছে মোশাররফ ভাই কিছুক্ষণ আগে বললেন যে এখন অফিসে না আসলেই ভালো। HR এর 42% সময় যা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। ঢাকায় অনেকগুলো UN অফিস সপ্তাহে 3-4 দিন অফিস করে না। এক্স্যাক্টলি। তবে কিছু ব্যাপার আছে, যেমন ধরেন যারা লিডার, ওয়ার্ক ফ্রম অ্যাওয়ে। এক্স্যাক্টলি। যেমন CEO, অনেক CEO আছে, চেয়ারম্যান আছে, তারা কিন্তু অফিসে যাচ্ছে না, তারা কিন্তু ডিভাইসের মাধ্যমে মোবাইলে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। বাট দে আর কানেক্টেড। ইয়েস, দে আর কানেক্টেড। তাহলে এখন আমি কোথায়, আমি কি বাথরুমে নাকি ঘরের মধ্যে নাকি হোটেলে আছি, এটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আমি কানেক্টেড কিনা। আমি অফিসে থাকলাম, এই জন্য প্রেজেন্টিজমের কথা বললেন, কিন্তু আমার মাইন্ড অফিসে না। তবে কিছু বিষয় আছে যে দ্যার ইজ এ বিগ কোয়েশ্চন, ফ্যাক্টরি বেসড, প্রোডাকশন বেসড এমপ্লয়ি, সেক্টর এন্ড ওয়ার্ক ওয়াইজ ডিফারেন্স থাকবে। এক্স্যাক্টলি, সেটাই বললাম যে সবাই না। এখন কিছু জিনিস আছে যারা লিডারশিপে আছে, তাদের বিষয়টা হলো অ্যাকাউন্টেবিলিটি, পলিসি মেকার, লিডারশিপ, সেই জায়গাটা থেকে। আর পারফরম্যান্স বেসড ম্যানেজমেন্ট বা কম্পিটেন্সি বেসড ম্যানেজমেন্ট, এটা সবসময় ছিল, এখনো আছে, কিন্তু এটা জেড জেনারেশনের জন্য এটা আসলে ওইরকম কম্পিটেবল এখন হয় না। এটা নিয়ে বিশেষ করে আমাদের আসবো আপনার কাছে। মঈনুদ্দিন চৌধুরী, অনেক বেশি উচ্চারিত একটা শব্দ ইদানিং আসছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। জি জি। এবং নিশ্চয়ই এটা এখানে আলোচনার জায়গা থাকবে এই কনভেনশনে। আমাদের তো একটা উচ্চাকাঙ্ক্ষা আছে এ নিয়ে, এবং যেটা আমি বললাম যে অনেক বেশি উচ্চারিত, কিন্তু আমরা আসলে বাস্তবের কোন স্তরে আছি এটা নিয়ে বাংলাদেশ? বাস্তবতার নিরিখে যদি চিন্তা করেন, আসলে আমাদের এটা একটু রিভার্স ওয়েতে আমরা রিসিভ করি। আমরা যখন কোনো কিছু স্থাপিত হয়, প্রতিস্থাপিত হয়, তখন আমরা এটা বর্জন করার উপায় নাই, গ্রহণ করতেই হয় টেকনোলজি। সো এই জায়গাতে একটু আমাদের অনগ্রসরতা আছে, চিন্তা চেতনায়, ভাবনা। কিন্তু আমার মনে হয় যে
2019 সনে আমাদের কিছু গুণগত পরিবর্তন হয়েছে পরিকল্পনায়, এবং আপনি বোধহয় খেয়াল করে দেখবেন যে গত 1-2 মাসে আমাদের ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, শিক্ষা মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয় এই বেশ কিছু সেমিনার, সিম্পোজিয়াম এবং ওয়ার্কশপ করেছে। আমার মনে আছে কিছুদিন আগে আপনার এখানে আইটি টক শোতে আমি এসেছিলাম চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে কথা বলার জন্য। তার কিছুদিন পরেই আমরা দেখতে পেলাম যে এখন পলিসি পর্যায়ে বলা হচ্ছে যে সিলেবাস, কারিকুলাম এগুলো চেঞ্জ করতেই হবে, এখন আর কোনো উপায় নেই। কোন পথে চেঞ্জ করবে সেটা একটা ব্যাপার। কোন পথে করবে, কিভাবে করবে, এখন যেটা এক্সিস্টিং আছে এটাকে কিভাবে চট করে 360 ডিগ্রি করবে, নাকি কোনো পার্টিকুলার সাবজেক্ট ওয়াইজ যাবে কিনা। যেমন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা খুব চমৎকার রিপোর্ট সেদিন পড়ছিলাম, এস্তোনিয়ায় ওরা স্কুল লেভেলের বাচ্চাদের এখন গত 5 বছর থেকে তৈরি করছে 3টা ক্রাইটেরিয়ার ভিত্তিতে। ওরা বলছে যে এই 3টা ক্রাইটেরিয়া আগে প্রাইমারি লেভেল পর্যন্ত ওদেরকে তৈরি করে দিতে হবে, তাহলে তারা যখন হাই স্কুলে যাবে তাদের জন্য এই যে টেকনোলজিকে অ্যাডাপ্ট করা এবং এটা ব্যবহার উপযোগী করার বিষয়টা আরো সহজতর হবে। 3টা বিষয় কি, তারা বলছে যে বিজ্ঞান মনস্কতা, যেখানে কোনো কোয়েশ্চেন থাকবে না, কিন্তু প্রজেক্ট থাকবে, কৌতূহল, আগ্রহ থাকবে, এমন মজার বিষয় থাকবে যেন তারা মনে করবে যে ওরা খেলছে, এই যে বিজ্ঞান মনস্কতা তৈরি করা। দ্বিতীয়টা তারা বলছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, মানে ম্যাথসের উপরে বেসিস করেই তো বিজ্ঞানের একটা বিশাল অংশ জুড়ে আছে। এবং ফাইনালি বলছে যে বিহেভিয়ারাল যে অ্যাসপেক্টগুলো আছে এটা তারা বিজ্ঞানকে ভ্যালু থেকে বের করে দিতে যাচ্ছে না, মূল্যবোধ থাকবে, কিন্তু মূল্যবোধের আচরণগুলো শিক্ষার ভেতরে এমনভাবে তৈরি করা হবে যেন তারা বাই ডিফল্টই আচরণের ভিতর দিয়ে তারা গড়ে উঠতে পারে। তো সেদিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে এখন সামনে যে সময়টা আসছে, আমরা বলছি যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে মেশিন টু মেশিন কথা বলবে, কিন্তু মেশিন টু মেশিন কথা বলুক আর মেশিন আমাদের জন্য কাজ করুক, প্রত্যেক জায়গায় একটা লিমিটেশন আছে। আর লিমিটেশনটা কি? এভরিথিং ইজ প্রোগ্রামড। এই প্রোগ্রামের বাইরে সে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এভরিথিং ইজ প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামটা হিউম্যান ব্রেইন থেকে আসে। হিউম্যান ব্রেইন থেকে আসে। সুতরাং আলটিমেটলি ওই হিউম্যান ইন্টেলিজেন্স এন্ড ইমোশনাল ইন্টেলিজেন্সের ব্যবহার করতে হবে। তো আপনার ওই প্রশ্নের উত্তরের একটা জায়গায় খুব আমি আবার জাতীয় পর্যায়ের এই প্রপোজালের সাথে একমত হয়ে আগেও ছিলাম, এখনো বলছি যে আমাদের যে শিক্ষার যে সিলেবাস কারিকুলাম আছে এগুলোকে আরেকটু আধুনিকায়ন করতে হবে এবং স্টেমস বেস করতে হবে। আমরা বলছি যে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথস, এই 4টাকে ভিতরে ঢুকিয়ে কিভাবে এটাকে রিএনার্জাইজ। আমরা তো প্রচুর পরিমাণে বিবিএমবিএ পয়দা করছি। জি জি, কিন্তু আমার মনে হয় যে এই ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কারণ এই জন্যই চেঞ্জ হয়ে যাবে যে ওই ট্র্যাকটা থাকবে, ম্যানেজার লিডারশিপকে তো আপনি বাদ দিতে পারবেন না, এটা অবশ্যই একটা অংশ থাকবে, সারা পৃথিবীতেই আছে। কিন্তু এখন আমাদের জন্য বেশি জরুরি হয়ে পড়েছে বিজ্ঞান মনস্কতা, গবেষণা এবং বিজ্ঞান ভিত্তিক আপনার শিক্ষা পদ্ধতি, এবং এটাই আস্তে আস্তে আমাদেরকে চতুর্থ শিল্প বিপ্লবকে মোকাবেলা করতে প্রস্তুত করবে। মুশাররফ হোসেন, এই যে চতুর্থ শিল্প বিপ্লবের কথা তো চলে আসলো, এই পর্যন্ত যে কটি শিল্প বিপ্লবকে আমরা দেখেছি প্রত্যেকটা শিল্প বিপ্লবে প্রবৃদ্ধিতে নেচার পরিবর্তন ঘটে গেছে। চতুর্থ শিল্প বিপ্লব, তাতে ফিউশন প্রযুক্তি চলে আসছে, ভৌত প্রযুক্তি, ডিজিটাল এবং জীবজগতে তার একটা প্রভাব দেখতে পাচ্ছি। এই ধরনের কনভেনশনগুলোতে কি, যেহেতু এটা এইচআর কনভেনশন, সেখানে কি এই জায়গাগুলোর আলোচনার জায়গা থেকে কি ধরনের সেমিনার বা আলোচনার জায়গা থাকছে? আচ্ছা, আমাদের একটা স্পেশাল সেশনই আছে, আমাদের প্রোগ্রামটা আপনার সাথে আমরা শেয়ার করব। সেখানে আমাদের 3টা কিনোটস প্রেজেন্টেশন আছে, 4টা প্যানেল ডিসকাশন আছে। অ্যান্ড ওয়ান অফ দ্য প্যানেল ডিসকাশন যে 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে প্রস্তুতিটা আমাদের কি থাকবে। আপনি যথার্থই বলেছেন এবং মঈনুদ্দিন সাহেব বলেছেন যে আমাদের এইরকম ওয়ার্ক যেভাবে আমাদের কাজগুলি এখন হচ্ছে, এখন আসলে সময় এসে গেছে যে কাজগুলি রুটিন, রিপিটিটিভ, যেগুলির তেমন কোনো ব্রেনের দরকার হয় না, সেই কাজগুলি আর এখন মানুষ দিয়ে করানোর কোনো সুযোগ আমাদের নাই। কারণ পৃথিবীতে যে কোনো কাজ মানুষ করে সেখানে একটা ভুলের সম্ভাবনা আছে, ভুল টুল হয়ে যেতে পারে। কিন্তু সেই ভুলের জায়গাটাতে আমরা যদি প্রোগ্রাম করে নিয়ে আসি তাহলে দেখা যায় ভুল হচ্ছে না। যেমন এটিএম মেশিন ইজ ওয়ান অফ দ্য লাইভ এক্সাম্পল ইন বাংলাদেশ, যদিও বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে। তো আমাদের এরকম অনেক পজিশন আছে যে পজিশনগুলি আসলে ভবিষ্যতে আমাদের আর থাকছে না। যেমন ধরেন এনি ক্লারিক্যাল পজিশন, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট পজিশন, এই সমস্ত পজিশনগুলি কিন্তু আমাদের থাকবে না।
এখন এই পজিশনগুলি না থাকলে একদিকে আপনি বলেছেন আমরা উপস্থাপনায় যে আমাদের তো ছোট্ট দেশ, অনেক লোক, আবার জব যেগুলি আছে এগুলিও থাকবে না। সো ইউ সি দি ডাবল প্রেশার আমাদের উপর চলে আসছে। সেজন্য কোনো ভয়ের কোনো কিছু নাই। এই আজকে আলোচনা হলো যে মানুষ প্রোগ্রাম করবে, সে প্রোগ্রামই রোবোটিক সিস্টেমে চলবে। এখন আমাদের এই মানুষগুলি তাহলে বর্তমান যে স্কিলটা আছে সেই স্কিল নিয়ে কিন্তু টিকে থাকতে পারবে না। সো উই নিড অ্যান আপগ্রেডেশন অফ আওয়ার স্কিলস ইন অর্ডার টু ফেস দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এখন সেটা করতে গেলে আমাদেরকে এটা আসার পরে আমরা করব না এখনই আমরা করব। আপনি যদি দেখেন, ওই দিনও আমি একটা প্রোগ্রামে বলছি যে আমাদের প্রায় 11 মিলিয়ন 11.5 মিলিয়নের মতন লোক আমাদের আনস্কিল আছে। ওই দিন একটা প্রেজেন্টেশনে একজন দেখাইলেন যে আমাদের 98% আনস্কিল লোক বাইরে আমরা রপ্তানি করি, নেপাল রপ্তানি করে 95% হলো স্কিলড লোক। এখন আমাদের যথেষ্ট সম্ভাবনা আছে যে $100 বিলিয়ন আমাদের এই বৈদেশিক আয় আমরা নিয়ে আসতে পারি এই লোকগুলি দিয়েই, যদি না তাদেরকে একটু স্কিল ট্রেনিংটা দিয়ে, এবং সেটা 3 মাসের জন্য দিলেও একজন ড্রাইভার হয়ে যায়, প্লাম্বার হয়ে যায়, ইলেকট্রিশিয়ান হয়ে যায়। এখন সেই জায়গাটাতে না থাকার জন্য আমরা যেটা করছি, উইথ অল রেসপেক্ট, তারা গিয়ে করছেন কি, তারা ফর্কলিফট দিয়ে যে মাল ওঠানো সেই মালটা তারা নিজেরা ওঠাচ্ছেন। তা এই সমস্ত কাজগুলির থেকে আমাদেরকে একটা এলিভেশন দরকার। কারণ এই যে এলিভেশনটা এই জন্য দরকার যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যেটা হবে, আমাদের অনেক রুটিন জব চলে যাবে। তাহলে এই লোকগুলি তো এই যে অর্ডিনারি স্কিল নিয়ে তো সে আনএমপ্লয়েড হয়ে যাবে। কাজে ওইটা আসার আগে, এবং একটা ভালো খবর, যদিও ফান্ড খুব সীমিত দেওয়া হয়েছে, যে স্কিল ডেভেলপমেন্ট অথরিটি গভর্নমেন্ট এটা করেছে এবং 100 কোটি টাকা দিয়েছেন, হুইচ ইজ নাথিং। আমরা বাজেট একটা মিডিয়া স্কিল কাউন্সিল হয়েছে ওটার মধ্যে, রাইট, ওখানে বলছিলাম। তো সেই জন্য আমাদের এখন যেটা করতে হবে যে ইমিডিয়েটলি আমাদের যেমন ঝড় তুফান আসার আগেই আমাদের সতর্ক হতে হয়, সেরকম একটা সতর্কতার একটা সুযোগ কিন্তু আমাদের আছে। আমাদের এই কনভেনশনে আমরা এই অ্যালার্মিং সিচুয়েশনগুলি তুলে ধরবো যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইজ কামিং ফর আওয়ার বেনিফিট, but at the same time this is challenging. It is challenging and difficult. Lot of people who has ordinary skill or no skill will be unemployed. জনাব সুবহানী, এই যে নানা ধরনের কাজ আর থাকবে না, হাওয়ায় মিলিয়ে যেতে পারে কাজ, যেটা উনি বলছিলেন। তো আমরা কর্মীরা কাজ হারাবে এবং এবং কোটি কোটি মানুষকে কাজ বদলে ফেলতে হবে। এখন সে যা করছে সেই কাজ আর করবে না, সে অন্য কিছু করবে। উনি বলছেন ভয়ের কিছু নেই, কিন্তু ভয় তো থাকেই। যদি কারণ হলো আমি সম্প্রতি যে BIDS এর গবেষণার ফলটা যদি আপনি দেখেন, তারা বলছে যে শিক্ষিত জনের মধ্যে বেকার বেশি, উচ্চ শিক্ষিত 57%, 47% বা 57%। তো তাহলে ভয়ের জায়গা তো আছে। এখন দেখুন, ভয় থাকবে, শঙ্কা থাকবে, এগুলোকে মোকাবেলা করতে হবে। এখন আমরা ভয়টা কোথায় পাচ্ছি? কিছু কিছু চ্যালেঞ্জ আসবে আজ থেকে 20 বছর পরে, কিছু কিছু চ্যালেঞ্জ আসবে আজ থেকে 50 বছর পরে। এখন আমার পরিকল্পনা হওয়া উচিত হোয়াট উইল বি আফটার 5 ইয়ার্স, হোয়াট উইল বি আফটার 10 ইয়ার্স। আমার এমন কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা করা উচিত না যে এটা 100 বছর পরে কী হবে। ওয়ার্ল্ডে অনেক চেঞ্জে আসবে। এই যে আমরা যে বিষয়গুলো বলছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো কিন্তু গ্র্যাজুয়ালি আসছে। আমার সবচেয়ে ভয়টা কোথায় জানেন? লোকজন চাকরি হারাবে ভয়ে, এটা না। ভয়টা হচ্ছে উই আর বিকামিং মেশিন। আপনি দেখুন, আমাদের সংসার জীবন নাই। এই যে 11টা আমরা টকশো করছি, আমাদের সংসার জীবন ফেলে আমরা এখানে আলোচনা করছি বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের এখানে ধরেন একই পরিবারে আপনি দেখবেন, আমি আগে কথাটা বলেছিলাম যে উই আর বিকামিং গ্লোবালি লোকাল। একই পরিবারে একসাথে একই বেডে শুয়ে আছে হাজব্যান্ড ওয়াইফ, দুইজন দুই দিকে বসে মোবাইল টিপতেছে, আপনার মেসেজ পাঠাচ্ছে। এখন এগুলো কি আসলে আমরা চাই? আমাদের হার্ট কোথায় যাচ্ছে? এখন এই যে টোটাল ব্যাপারগুলো, আমাদের সাস্টেনেবিলিটি আসছে, ডেভেলপমেন্ট হচ্ছে, আসল কোন ডেভেলপমেন্ট দরকার? আমরা তো হৃদয় শূন্য হয়ে যাচ্ছি। তাহলে তো আপনাকে কাজটা ফেলে দিতে হবে। হ্যাঁ, এখন একটা বিষয় কি, একটা বিষয়টা হলো যেটা গুরুত্বপূর্ণ, হৃদ্যতার চর্চা করতে হবে। না, হৃদ্যতার চর্চাও তো করতে হবে। একটা বিষয়টা হলো কি, কিন্তু আলটিমেটলি তো প্রোডাক্টিভিটি আসবে। এখন আপনি মনে করুন মেশিন চালাবে, কিন্তু মেশিনের কিন্তু হার্ট নাই, হার্টটা আছে মানুষের। এই জন্য আমাদের কিন্তু এমন কিছু ওয়ার্ক আছে, যেমন সফট স্কিল, আমরা যে বিষয়টা হার্ট মেশিনও আছে, কিন্তু হার্টের কাজ করে দেয়, লাংয়ের কাজ করে দেয়, ওইটা হলো ডায়াগনোসিস, অনুভূতি। এখন ইস্তেক ভাই, একটা বিষয় আপনি দেখুন যে বর্তমানে আমরা কিন্তু আরেকটা বিষয় নিয়ে আসছি। যখন এই চ্যালেঞ্জগুলো আসছে, সেই চ্যালেঞ্জের মধ্যে সফট স্কিল ইস্যুটা চলে আসছে। ওকে,
এই সফট স্কিল ইস্যুতেই কিন্তু অনেকগুলো বিষয় যেগুলো মানুষ ইনভলভ হবে। এখন আগামী দিনে অনেক চ্যালেঞ্জ এরকম আসবে, এখন অপরচুনিটিও কিন্তু ওখানে আছে। একটা বড় প্রশ্ন কিন্তু আছে যে ইজ দেয়ার আনএমপ্লয়মেন্ট অর আনএমপ্লয়েবিলিটি ক্রাইসিস, কোনটা? আমাদের এখানে কি লোকজন চাকরি পাচ্ছে না, নাকি আসলে এমপ্লয়াররা ভালো ওই রকম আপনার গ্র্যাজুয়েট পাচ্ছে না? কাজে আমাদের দেশে সারা ওয়ার্ল্ডেই যত রকমের ডেভেলপমেন্টই হোক, যা কিছু হোক, চাকরির অপরচুনিটি থাকবে যদি আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি। দি বিগ কোয়েশ্চেন ইজ উই নিড টু ডেভেলপ আওয়ার সেলফ, উই নিড টু মেক আওয়ার সেলফ স্কিলড। তখন আর কোনো প্রবলেম হবে না। যত ধরনের ডেভেলপমেন্টই হোক, চাকরি হারানোর ভয় নেই, নিজকে যোগ্য করে গড়ে। কিন্তু এই যে স্কিলের কথা বলছেন জনাব ফরিদ সোবহানী, মঈনুদ্দিন চৌধুরী, জি, আমরা তো দেখছি শিক্ষার সাথে কাজের কোনো সম্পর্ক থাকছে না। এই যে বিআইডিএস এর গবেষণায় বেরোলো 34% উচ্চশিক্ষিত মানুষ যারা দুর্দান্ত রেজাল্ট করেছে, ফার্স্ট ক্লাস, কেউ কেউ ডিস্টিংগুইশ পেয়েছে, তারা কোনো কাজ পাচ্ছে না। আবার যে কাজ পাচ্ছে সেটা তার লেভেলের না, সে যে যোগ্যতার সেই অনুযায়ী কাজ দিতে পারছে না। আমাদের শিক্ষার সাথে কাজের সম্পর্ক থাকছে না, কারণ বটানিতে পাশ করে ব্যাংকার হচ্ছে, আর ব্যাংকিংয়ে পাশ করে কলেজে গিয়ে, স্কুলে গিয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছে। তো এই জায়গাগুলো, এই যে মিসম্যাচ হয়ে যাচ্ছে, তাহলে মানব সম্পদের চর্চাটা আসলে কোন জায়গায় করা দরকার, কোন লেভেল থেকে শুরু করা দরকার? এইটা তো আসলে আমি অনেকবার বলেছি, আবারও সুযোগ পেলাম আর কি। আই ওয়াজ লুকিং ফর দিস অপরচুনিটি, যে আসলে জাতীয় পর্যায়ের একটা শিক্ষানীতির একটা কেরিয়ার পাথ দরকার। সবচেয়ে অ্যালার্মিং এই জায়গাটা, আপনার এই যে মিসম্যাচ অফ দি কেরিয়ার, এটা কিন্তু আমার মনে আছে 1998 সনে বা 99 সনে আমি ইংল্যান্ডেও দেখেছি, ইটালিতেও দেখেছি। ব্যাংকার পরে বলে যে আমি অ্যাকচুয়ালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বা আপনার ম্যাকডোনাল্ডসের এরিয়া ম্যানেজার, তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কেমিস্ট্রিতে পড়েছে। তো আই ওয়াজ সারপ্রাইজ, এটা বুঝি বাংলাদেশে এরকম ছিল, কিন্তু আসলে ব্যাপারটা তাও না, যে একেবারে যে মিসম্যাচ তাও না। এখন দেখেন, আমাদের যে উচ্চ শিক্ষিতের কথা বলছি আমরা, এটা কিন্তু আসলে মানে একটা সার্টিফিকেট নেওয়া বেকার গোষ্ঠীর কথা আমরা বলছি। এটা প্রথমে বুঝতে হবে। এটাই তো শিক্ষার সাথে কাজের সম্পর্ক থাকছে। কাজের সম্পর্ক থাকবে কিভাবে? কারণ আপনি ধরুন একজন এমবিএ করার ছেলে শুধু এই যে এমবিএ সার্টিফিকেটটা দিয়ে কিছু করতে পারবে না, আনলেস হি হ্যাজ সাম আদার স্কিলস লাইক আইটি স্কিল, লাইক আপনার কমিউনিকেশন স্কিলস। ওই যে সফট স্কিলস এর কথা বললেন ডক্টর ফরিদ সোবহানী, এটা একটা জায়গা। কিন্তু আইটিতে তো আমাদের প্রোগ্রেস নাই যতটা মুখে বলছি। না, আইটি প্রোগ্রেস থাকবে না কেন? আমি একটা মজার কথা বলি, আমরা এমবিএ, আমি প্রচুর আইটি কোম্পানির কথা জানি, দোজ হু ক্যানট পে দ্য স্যালারিজ অফ দ্য এমপ্লয়িজ। না, সেটা তো হতে ওই কোম্পানির তার নিজস্ব ক্যাপাসিটির বিষয় হতে পারে, কিন্তু আপনি যখন স্কিলের কথা বলছেন, আমি এমনও পেয়েছি এমবিএ ক্লাসে একটা প্রেজেন্টেশন তৈরি করতে দিয়েছি, পাওয়ার পয়েন্টের রাইট স্লাইডটা বানাতে পারছে না, ডাজ নট নো যে কোন বাটনটা টিপ দিলে স্লাইড শোতে যাবে। এটা একটা ফ্যাক্টর। এবার আমি আপনার ওই প্রশ্নের জায়গায় আসি, এই যে এই মিসম্যাচ, আমি সংক্ষেপে বলছি যে 4টা কেরিয়ার পাথ, আমি বারবারই বলছি 4টা কেরিয়ার পাথ নিয়ে জাতীয় শিক্ষা নীতিতে আমাদের এটাকে খুব তাড়াতাড়ি বেগবান করতে হবে। একটা আমরা বলছি যে ধরেন যারা প্রফেশনাল এরিয়াতে যেতে চায় তাদেরকে প্রফেশনাল কেরিয়ার পাথ দিয়ে দেন, যে ওরা শুধু প্রফেশনাল কেরিয়ার লিডারশিপ নেবে, এই জায়গা দিয়ে দেন। আরেকটা দিন এন্টারপ্রেনিউরিয়াল যে জায়গা, যে উদ্যোগী হয়ে কিছু করবে, তাহলে আগে থেকেই তাদের একাডেমিক ধারণাটাই নিয়ে আসুক কিভাবে উদ্যোগী চিন্তা ভাবনা নিয়ে উদ্যোগী হবে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিচিং একটা লাইন দিয়ে দেন। এবং লাস্ট যেটা মোশাররফ ভাই বলছিলেন, যে একটা বিশাল অংশ আমরা আনস্কিল পাঠাচ্ছি, অথচ টাকাটা আরো ডাবল ট্রিপল করা যেত, তাহলে স্কিল লেভেল নিয়ে আমরা কাজ করতে পারি। 20s ইনকাম সেটা হচ্ছে। মোশাররফ ভাই, শেষ কথা শুনবো আপনার কাছ থেকে, এই কনভেনশন, বাংলাদেশের মানব সম্পদ ব্যবস্থাপনা। ধন্যবাদ। আসলে আমি মনে করি যে বাংলাদেশের যে সম্ভাবনা, এই সম্ভাবনাটাকে আসলে কাজে লাগানোর জন্যই এবং একটা জাগরণ সৃষ্টি করার জন্যই আমাদের এই কনভেনশন, যেটা আমি বলেছি। এবং আপনি যদি দেখেন, আমাদের এখানে সরকারের একদম মন্ত্রী পর্যায় থেকে ধরে এমপি পর্যায়ের লোক আমাদের থাকছেন। বাংলাদেশের যে 5 জন যদি এন্টারপ্রেনার ধরেন, তারা প্রতিনিধিত্ব আমাদের এখানে থাকছেন। আমাদের একাডেমিশিয়ানরা থাকছেন, একটা ইউনিভার্সিটি, মাল্টিন্যাশনাল, ইন্টারন্যাশনাল, জিটিবি থাকছে, জিটিবি সারা বাংলা আমাদের মিডিয়া পার্টনার। এবং আপনি শুনে খুশি হবেন যে উন্নত দেশ যাকে বলি আমেরিকান 2জন স্পিকার আমাদের এখানে থাকবেন, এবং তারা নেটিভ আমেরিকান থাকবেন।
এবং আমাদের ইন্ডিয়া, যত কথাই বলি ইন্ডিয়ারও অনেক সাফল্য আছে, তা সেখানে স্পিকার থাকবেন। এই সব কিছু মিলিয়ে আমরা যে বিষয়টা তুলে ধরতে চাচ্ছি, এবং এখানে আমাদের এবার দেখবেন, আপনি তো নিজেও আমাদের প্যানেলে আছেন, দেখবেন যে একটা বিরাট ইয়াং জেনারেশন আমাদের এবার পার্টিসিপেশন করবেন, কারণ আমাদের থিমটাই কিন্তু ইয়াং জেনারেশনকে ক্যাচ করছে। তো সেই জন্য আমরা মনে করি যে যে দেশের ইয়াং জেনারেশন মোবিলাইজ করে সেই দেশটা কিন্তু এগিয়ে যায়। আপনি দেখেন এটা আমাদের, আমরা ডেমোক্রেটিক ডিভিডেন্ডের জন্য যে চেষ্টাটা আমাদের এত বড় একটা জেনারেশন ইয়াং, বাট উই কুড নট ন্যাশনালি প্ল্যান ওয়েল। সেটা হচ্ছে না বিদায় এখন আমরা যেটা করছি, এখন এতে করে যেটা সুবিধা হবে যে এটা ধরেন আমাদের বিজয়ের মাস, এই স্বাধীনতা এই ইয়াং জেনারেশন ছাড়া কি আমাদের আসতো? কোনোদিনই আসতো না। এবং আপনি দেখেন যে যারা সর্বশেষ যুদ্ধাপরাধের বিচার, সেটাও কিন্তু ইয়াং জেনারেশন। তো কাজে আমরা সেই ইয়াং জেনারেশনকে টার্গেট করে কিন্তু আমাদের এইবার কনভেনশনটা করছি। কাজে আমরা খুব আশাবাদী, যেভাবে আমাদের ৭১-এ মানে আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের যারা ঝাঁপিয়ে পড়েছিল, আমাদের এই ইয়াং জেনারেশনের মাধ্যমেই কিন্তু আমাদের দেশকে আমাদের ইকোনমির যুদ্ধে আসলে ইকোনমিক যুদ্ধে রাইটলি জনাব মোশাররফ হোসেন, ডক্টর ফরিদ সোবহানী এবং মনিউদ্দিন চৌধুরী, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই সময় পেলে আরও বিস্তারিত আলোচনা করা যেত। এটা এমন একটা বিষয় আসলে দীর্ঘ সময় ধরে আলোচনা করতে হয়, কিন্তু আমাদের বিশ্বাস যে আপনাদের কনভেনশনে নিশ্চয়ই আরও গম্ভীর আলোচনা হবে, গভীর আলোচনা হবে। সেই প্রত্যাশা থেকে আজকের মধ্যে এখানে শেষ করছি। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আগামীকাল দেখা হবে এই অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, জিটিভির সাথে থাকবেন।